বিবর লিখেছেন সমরেশ বসু। অধ্যায় 5। শীতের বেলা 5টায় যখন বাইরে এলাম তখন অন্ধকার হয়ে গিয়েছে। আমার চিন্তার ব্যাপারটা এতই শূন্যবোধ হচ্ছিল যে অর্থাৎ কিছুই ভাবতে না পারার দরুন আমি যত তাড়াতাড়ি সম্ভব একটা শুঁড়িখানায় গিয়ে ঢুকলাম এবং হুইস্কি চাইলাম। পাত্র যখন এলো তখন দেখলাম আমার সামনে চেয়ারে একটা লোক এসে বসলো, আর আমার দিকে তাকাতেই চিনলাম মাল সেই তুম্বমুখ ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ইনভেস্টিগেটর। বলল, আপনাকে দেখলাম ঢুকছেন, তাই এলাম। বেশ করেছেন, একটু চলবে? না না, বেশ আছি, ওসব পোষায় না মশাই। আপনাকে অনেকবার ফোন করেছিলাম অফিসে, কিন্তু বারে বারেই শুনলাম সাব নেই হ্যায়। গেলাসে চুমুক দিয়ে বললাম, হ্যাঁ, বেয়ারাটাকে সেই রকমই বলে রেখেছিলাম, লোকে বড় জ্বালাতন করে। তুম্বমুখ একটু বিস্ফোরিত হলো, বলল, ঘরেই ছিলেন? আশ্চর্য, আপনি একজন ব্যস্ত অফিসার, জনসাধারণকে নিয়ে আপনাকে সবসময় চলতে হয়, আর এই রকম ফোন রিসিভ না করে বসে থাকতে পারেন? পারলাম তো দেখছি। এখন কি বলবো বলো তো চাঁদ? তারপরে কাটো। কোথায় একটু শান্তিতে বসতে এলাম তা না, উনি এলেন উপদেশ দিতে। আবার সেই খোকন চোখে মুখের দিকে তাকিয়ে থাকা এবং প্রশ্ন, আপনি মনে করতে পারলেন কাল ওর সময় কোথায় ছিলেন? আমি আবার নিজেকে দেখলাম। আমার সেই গর্তে প্রাণপণে ঢুকবার চেষ্টায় আছি। সেখান থেকেই বললাম, না, কে জানে, হয়তো এখানেই ছিলাম। না, এখানে যে ছিলেন না সে খবরটা পেয়েছি। প্রায় 6টা অবধি আপনি এবং আরেকজন রঞ্জন বারে ছিলেন। কথাটা মিথ্যে নয়, অনেক সংবাদই সংগ্রহ করেছে দেখছি। তবে আর আমার মুখ থেকে শোনবার কি দরকার বাবা, নিজেরাই খুঁজে পেতে বার করে নাও না। কষ্ট করবে না, খুনি ধরবে, মাইনেটি মারবে, খালি ওই চিন্তা করলে কি হয়? বললাম, তাই নাকি? তা হবে বোধ হয়। লোকটা আবার বলল, কাল 10টার পর কি তার কাছাকাছি সময় মারিয়ানা মিডনাইট বারে আপনি গিয়েছিলেন। বাহ, শুরিখানার খবর তো লোকটা একেবারে যাকে বলে যথার্থ পেয়েছে, টু দি পাই। বললাম, তা হতে পারে, এই তো করি মশাই। কিন্তু সত্যি, আপনার মতো একজন দায়িত্বশীল অফিসার, ইয়াং ম্যান, রেসপেক্টেবল বাড়ির ছেলে যদি সন্ধেবেলায় এবার থেকে ওবার করে ঘুরে বেড়ান, সেটা কি ভালো দেখায়? দেখায় না তো। কাদের পক্ষে সেটা ভালো দেখায় বলতে পারেন? যাদেরই হোক, অন্তত আপনার নয়। বেশ তো বড় বড় হোটেল আছে যেখানে সাধারণের বিশেষ যাতায়াত নেই, কিংবা নিজেদের কোনো আড্ডায়। আপনি কলকাতার টপ গ্রেডের লোকেদের কথা বলছেন তো? আমার চেয়ে বেশি দায়িত্বশীল, ভোররাত্রে যাদের চ্যাংদোলা করে হোটেল থেকে গাড়িতে তুলে দেওয়া হয়। আমি কিন্তু অতটা বড় নই। আপনি যাদের কথা বলছেন, আমি তাদের মতো রইস নই যে প্যারিসে বা নিউ ইয়র্কে ফুর্তি করতে যাব। সত্যি বলতে কি, পেটে মাল পড়লে এখনও নিজের মা বোনকে চিনতে পারি মাইরি। রোজ রাত্রে মদ মেয়ে মানুষের পিছনে টাকা খরচ করার একটা সীমা আছে আমার, সেটা নিশ্চয়ই বোঝেন। যা করি সবই তো মশাই ঘুষের টাকায়। ঘুষ? আপনিও ঘুষ খান নাকি? আপনি খান না? আপনার কথাবার্তা অত্যন্ত খারাপ। আমি কোনো অফিসারের মুখে এই রকম কথাবার্তা শুনিনি। তা হবে হয়তো। এখন আমাকে একটু শান্তিতে থাকতে দিন। শান্তি কি আপনার আছে? আপনার থেকে অন্তত বেশি আছে। যাই হোক, কাল সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত কোথায় ছিলেন একটু মনে করুন। আপনাকে তো আগেই বলেছি, মনে করতে পারছি না। তার মানে আপনার অ্যালিবাই আপনি প্রমাণ করতে পারছেন না? না, ও সম্পর্কে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি জানেন আপনাকে অ্যারেস্ট করা যায়। করুন, তাতে যদি খুনের কিনারা হয় নিশ্চয়ই করবেন। কিন্তু আপনি একজন অফিসার, আইনের চোখে কি তাহলে কোনো মাপ আছে? লোকটা চুপ করে রইল। আমি আবার বললাম, ক্ষেত্র বিশেষে অনেক কিছুই হয়, কি বলেন? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই। আচ্ছা, বলতে পারেন আপনি আমরা কেন জেলের বাইরে? তার মানে আমরা সকলেই বেশ বদমাইশ নয় কি? আপনি নিশ্চয়ই এই কথা বলবেন না উপরওয়ালার হুকুম মেনেই চলতে হবে। আপনার চাকরিটা তো যাকে বলে সমাজের অপরাধীদের ধরা। কিন্তু সত্যি কি আপনি তা ধরেছেন বা ধরছেন? সেই স্বাধীনতা কি আপনাকে দেওয়া হয়েছে? আপনি কি জোর গলায় বলতে পারেন আপনি কোনো অপরাধ করেননি? যেমন ধরুন, আমি ঘুষ খাই। তেমন আপনি কি বলতে পারেন আপনি সংবিধানের সব আইন নিক্তিতে মেনে চলেছেন? আমাদের সব দেখে কি তাই মনে হয়? এই দেশটাকে দেখে আর এই দেশের মানুষের অবস্থা দেখে? যদি তা না হয়, তাহলে আপনার মতো, আমার মতো, আমাদের থেকেও বড় বড় মানুষে কি জেলখানায় ভরে দেওয়া উচিত না? লোকটার লাল টকটকে জিভ এই প্রথম দেখলাম। ঠোঁট চাটল। পাকস্থলীটা তার মনে হয় সত্যিই ভালো। বলল, আপনার নেশা বোধ হয় জমে উঠেছে। না উঠলেও উঠবে এবার। তবে এখন চলি, মনে করার চেষ্টা করবেন। হ্যাঁ, আসুন। শালুক চিনেছে। বেশ কয়েক পেক খাওয়ার পর আমার বেরুতে ইচ্ছা করলো, কিন্তু কোথায় যাব তা বুঝতে পারছি না। এবং আশ্চর্য, একজন চেনাশোনা বন্ধুকেও আজ পেলাম না এখানে। সেটা অসম্ভব ব্যাপার প্রায়। এখানে কেউ না কেউ আসেই,
এবং এর সঙ্গে রোজই গেজাই, যে গেজানি তারপরে রোজই অর্থহীন মনে হয়। তবু সন্ধ্যের পরে পাখিগুলো কানা হয়ে যায় বলে যেমন আস্তানে ঢুকে পড়তেই হয়, অনেকটা সেইভাবেই কানার মতোই চলে আসি দিব্যদৃষ্টি লাভের জন্য। আহা, কি রোশনাই, আলোর ফুলঝুরি একেবারে। মদ খাই আর কি বলি তা নিজেও জানি না, কেবল এইটুকু মনে থাকে মাঝে মাঝে নিতার কথা মনে হয়, অথচ নিতার কাছে যাওয়া চলবে না, ওর দেখা পাওয়া যাবে না। এইসব ভাবতে ভাবতে অনেকটা কি বলবো, বজ্জাত গাড়ির ইঞ্জিনের মতো ভেতরটা গোঁ গোঁ করতে থাকে, গোঁ গোঁ, অথচ চলে না। তারপর গদাম করে এক লাত, কে যে লাতটা মারে টেরই পাই না, এবং লাত খেয়েই লক্কর গাড়ির মতো ছুটতে থাকি। কোথায় আর, কোনো সঙ্গিনীর বাড়িতে বা বাড়িতে নিজের বিছানায়। কিন্তু আজ কেউ আসেনি কেন? নিতার মরার সংবাদে নাকি? কেননা যারা আসে তারা অনেকেই নিতারও পরিচিত, এবং আজ তারা কেন আসেনি, শোকে না ভয়ে, তা আমি বুঝতে পারছি না। এই সময় চোখে পড়লো একটা মেয়েকে, দোতলার দিকে চলে যাচ্ছে। আমার দিকে চোখ পড়তেই হাত নাড়ল। ওকে আমি ডাকলাম, ওকে জিজ্ঞেস করলাম ওপরে ওর কোনো পুরুষ আছে নাকি, এবং না বলাতেই আমার সঙ্গে ওকে আসতে বললাম। জানতে চাইলো কোথায় যেতে চাই, ওর বাড়িতে না কোনো হোটেলে, কোথায়? আমি জানালাম ট্যাক্সি করে একটু ফাঁকায় বেড়াতে, কারণ শহরের, বিশেষত এই শীতের সন্ধ্যায় ধোয়াটে দমবন্ধ শহরে থাকতে ইচ্ছা করছে না। মেয়েটা রাজি হওয়াতে বেরিয়ে পড়া গেল, কারণ ওর একটা পাকড়ানো নিয়ে কথা। সেটা যখন পাওয়া গেল, একটু বেড়াতে যেতে আর আপত্তি কি। ট্যাক্সিতে উঠে মেয়েটার গায়েটায় হাত দিলাম, জড়িয়ে ধরে বসে রইলাম। কিন্তু মাথার পেছনটা এমন বিশ্রী ব্যথা করছে, ঠিক যেন কিছু ভালো লাগছে না। গায়েটায় হাত দিলে যেরকম হওয়া উচিত সেরকম কিছুই বোধ হচ্ছে না। কে জানে মাথার পিছন দিকের ব্যথাটা কিসের, প্রেশার হয়েছে না নার্ভের গোলমাল। অথচ এখন তো বেশ রমরমে ঘোরের মধ্যেই থাকার কথা। 24 ঘন্টার মধ্যে এতদিনের মেজাজি ঘোরটা ছিঁড়ে গেল কি করে? মানে কি যেন একটা ছিঁড়েছে বলেই মনে হচ্ছে, কি আমি তা ঠিক বুঝতে পারছি না। কিন্তু না, 24 ঘন্টাই কিনা কে জানে। এখন আর ঘড়ি দেখতে ইচ্ছা করছে না। গতকাল এ সময় তো আমি একটা ট্যাক্সিতেই ছিলাম নিতার গায়ের সঙ্গে। এ কথা মনে হতেই আমি মেয়েটাকে আরেকবার টের পাবার চেষ্টা করলাম, যে কারণে ও আমাকে হাত বেড় দিয়ে ধরতে চাইল, কিন্তু কিছুই যেন টের পেলাম না। এটা কী ধরনের ব্যাপার আমি জানি না। আমি কি টের পেতে চাইলাম তা বুঝতে পারছি না। কেবল মেয়েটা আহ করে বলল, আমার লাগছে। লাগছে? হ্যাঁ, আপনি ভীষণ জোরে চিমটি কাটছেন। ও সরি, কী হয়েছে আপনার? শরীর খারাপ নাকি? কি জানি, বেশি খেয়েছেন? না তো। আচ্ছা, তোমার নাম কি? মেয়েটা হাসলো, বলল, যতবারই আপনার সঙ্গে মিট করেছি ততবারই নাম জিজ্ঞেস করেন, মনে থাকে না? না। সাবিত্রী। সাবিত্রী? আচ্ছা, তুমি হুলাহুপ করো না কেন? আপনি আবার লাগিয়ে দিচ্ছেন আমাকে। কিন্তু হুলাহুপ করব কেন? বড্ড চর্বি জমে গেছে। আচ্ছা, তুমি না পুরো না হাফ গেরস্ত? পুরোই বলতে পারেন। বিয়েটি হয়েছিল? তা একটা হয়েছিল। তো সেই সত্যবানটি কোথায়, মরে গেছে? এসব কথা তো আপনি কোনোদিন জিজ্ঞেস করেন না। আজ করছি, মানে আজ জিজ্ঞেস করতে ইচ্ছা করছে। পালিয়ে গেছে। মরে যাওয়াই বলে ওকে। হ্যাঁ। আজ? আচ্ছা, আজ পর্যন্ত কতগুলো লোক তোমার কাছে গেছে? মেয়েটা আবার হাসলো, বলল, তাকে মনে আছে নাকি? কাউন্টলেস। আচ্ছা, তাদের তুমি কি ভাবো? কি আবার? শুয়োরের বাচ্চা না? ছি ছি, কিন্তু খদ্দের লক্ষ্মী। হ্যাঁ তা হ্যাঁ, কিন্তু দেখুন আমার লাগছে। আজ আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? কী রকম বলো তো? আপনি পেটের পাশে জামাটাই বোধহয় ছিঁড়ে ফেললেন। ও সরি, চলো তোমার ঘরেই যাই। তাই চলুন। গাড়ি ঘোরাতে বললাম। তারপর মেয়েটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সীতা? মেয়েটা বলে উঠল, সীতা নয়, সাবিত্রী। একই তো। তোমাকে আমি একটা হুলাহুপের রিং কিনে দেবো। আচ্ছা, কি একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো ভাবলাম, এখন মনে করতে পারছি না। আপনি আজ অন্যরকম হয়ে গিয়েছেন। আপনার সেই মেজাজ, কথাটা হারিয়ে গেল, আর শুনতে পেলাম না। তার বদলে আমার নিজের গলাতে আমি একটা গান শুনতে পেলাম। না, গাইতে গাইতে নয়, কখনো কোথাও যেন গেয়েছিলাম, সেইটাই শুনতে পেলাম। আই লকড মাই হার্ট অ্যান্ড থ্রু। তার মানে হৃদয় বন্ধ করে চাবি ফেলে দিয়েছি। তার মানে কি? পরাণে কুলু পেটে কাটিটি হাপিস। যা বাবা, তাও কি হয় নাকি? গায়ক আর কথা খুঁজে পেল না। ঘণ্টাখানেক পর ফিরে এসে মেয়েটার ডেরায় গেলাম। যা হওয়ার উচিত তাই হলো। তারপর বাড়ি ফিরে এলাম। সেই বিদিশার প্রেমিক আর বিদিশা ইত্যাদি সব কিছুই ঠিক রয়েছে। কেবল ওপরে উঠতেই মা ভয় পাওয়া গলায় বলল,
অফিসের ঘটনা নাকি সবই পিতৃদেবের কানে এসেছে, নিতার খুনের খবরও, যেই কারণে পুলিশ আমার পিছনে ঘুরছে। সব খবরই এসে পৌঁছেছে। পিতৃদেবের সঙ্গে দেখা করার জন্য মা বলল, কিন্তু আমি জানালাম এখন ঘুম ছাড়া আর কিছুই পারবো না। যদিও আজও ঠিক গতকালের মতোই গা গুলাতে লাগলো, মনে হচ্ছে লিভারটা কলাপোড়া খেয়ে গিয়েছে। পরদিন আমি যখন অফিসে গেলাম, মনে হলো অফিসের সবাই আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখছে। অদ্ভুত মানে অনেকটা যাকে বলে বিদ্বেষহীন, প্রশংসাসূচক চোখে তাকিয়ে দেখলো, যা থেকে অনুমান হয় গতকালের অফিসের ঘটনাটা প্রকাশ পেয়েছে এবং অধস্তন কর্মচারীরা তাতে খুব খুশি হয়েছে। বোধহয় তাদের লড়াইয়ের সঙ্গে আমাকে মিলিয়ে দেখে নিয়েছে। যদিও জানি প্রতিটি লোকই ফেরেববাজ, ফাঁকিবাজ, যে যার নিজের তালে আছে। সবাই চায় তার সঙ্গে কোথাও মিললেই সে তোমাকে খাতির করবে, অথচ অপরাধ করলে লাভবান হবে। এটা যদি তুমি সুযোগ নিতে পারো, সবাই নেবে। আমাকে মারলে যদি সকলের 1 বছরের মাইনে ইনক্রিমেন্ট হয়, তাহলে এখনই মেরে ফেলবে, কারণ গরিব আবার ভদ্রলোক। আমার ধারণা তারা সব থেকে মারাত্মক। আমার ঘরে ঢুকেই দেখলাম টেবিলের উপর একটা কাগজ, তাতে লেখা, হে সাহসী বীর, আমাদের অভিনন্দন গ্রহণ করুন। দেখেই বেয়ারাটাকে চিৎকার করে ডেকে জিজ্ঞেস করলাম, এটা কে রেখে গেছে এখানে? বেয়ারা ভয়ে জড়সড়ো হয়ে বলল, নেই দেখা সাব। কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে ওয়েস্ট পেপারের ঝুড়িতে না ফেলে দরজার বাইরে ফেলে দিলাম, যেন ওদের অভিনন্দনের জন্যই আমি কিছু করেছি। কিন্তু আমি ভাবি এইসব খবর এদের কাছে যায় কি করে, কারণ সমস্ত ব্যাপারটা তো সিক্রেটের পর্যায়ে পড়ে। এমন কোনো খবর দেখি না যা বাইরে বেরোয় না, অথচ সবই নাকি সিক্রেট। কিন্তু কাজ করবার আমি কিছুই খুঁজে পাচ্ছি না। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, গতকাল থেকে সেই যে শিরায় শিরায় ঝনঝনানি, সেটা খুবই বেড়েছে। তার সঙ্গে পেট খামচানো আর বারে বারে পায়খানা যাওয়াটাও চেপে ধরেছে। একবার বাথরুম থেকে বেরিয়ে দেখলাম সেই তুম্বমুখটা আবার এসেছে, হাতে একটা খবরের কাগজ। আমাকে দেখালো, যাতে নিতার খাটের উপর পড়ে থাকা ছবি ও সংবাদ বেরিয়েছে। জিজ্ঞেস করলো, দেখেছেন নাকি? না। সে কি সকালের খবরের কাগজ? আমি দেখি না। কিন্তু এখন আমি নিতার ছবিটা দেখতে লাগলাম, যার নিচে লেখা রয়েছে, এই যুবতীটিকে তার অ্যাপার্টমেন্টে খাটের উপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ময়নাতদন্তে জানা গিয়েছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। অপরাধী এখনও ধরা পড়েনি, পুলিশ অনুসন্ধান চলছে। জানি তুম্বমুখ আমার দিকে সেই খোকনের মতো অপলক চোখে তাকিয়ে আছে, যাকে বলে আমার মুখের কোনো ভাবান্তর হয় কিনা তাই দেখবার জন্য। কিন্তু কেন? আমি কি উল্লুক নাকি যে ভাবভঙ্গিতে ওকে কিছু বুঝতে দেব? তবু এই কথা ঠিক, আমি ছবিটার দিকে দেখতে দেখতে যেন নিতার গা ছুঁয়ে ফেললাম, এবং ওরকম ছুঁয়ে জড়িয়ে ধরার মতো অবস্থা হতেই হাতটা কেমন নড়ে উঠল, আর তৎক্ষণাৎ কাগজটা তুম্বমুখের হাতে ফিরিয়ে দিলাম। কিছু বুঝতে পারলেন? তুম্বমুখ জিজ্ঞেস করলো। আমি বললাম, মরে গেছে বলেই তো কাগজে লিখেছে। লোকটা আমার দিকে চুপ করে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর আবার সেই একই কথা জিজ্ঞেস করলো। আমি খিস্তির মাত্রা একটু চড়ালাম এবং শেষ পর্যন্ত বিদায় নেওয়ার আগে জানিয়ে গেল, কাল রাতের যে মেয়েটা আমার সঙ্গে ছিল তাকে ওরা জিজ্ঞাসাবাদ করেছে। অর্থাৎ আমার ওপর ওরা সবসময়ই নজর রেখেছে এবং ধরেই নিয়েছে ওই মেয়েটার সঙ্গে আমার আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট করা ছিল। মেয়েটা কি বলেছে না বলেছে আমি তা জিজ্ঞাসা করিনি, তুম্বমুখ বলেনি। আর মেয়েটা নিশ্চয়ই আমাকে মনে মনে গালাগাল দিয়েছে। যেহেতু কোনো কাজই করা যাচ্ছে না, সেই হেতু আমি টেলিফোনে বাগচিকে বলার কোনো মানে নেই। বাগচিও শুনলো মাত্র, কোনো জবাব না দিয়ে রিসিভারটা নামিয়ে রাখলো। গোসা হয়েছে বাবুর। লাঞ্চের সময় বেরিয়ে গেলাম, আর প্রতি মুহূর্তেই একটা আশঙ্কা হতে লাগলো অফিসের লোকগুলো আমাকে না কিছু বলে বসে, যাকে বলে বিগলিত হয়ে বীরত্বের ঠেলায়। ট্যাক্সি পাওয়া দুঃসাধ্য দেখছি, তাই হাঁটতে হাঁটতেই চলছিলাম। এমন সময় একটা গাড়ি, নীল রঙের গাড়ি, আমার পাশে এসে দাঁড়ালো। দেখে মনে হলো চালকই মালিক, আমার অচেনা, অথচ হেসে বলল, স্যার আমি আপনার কাছেই গেছিলাম, আপনার দপ্তরে। শুনলাম এইমাত্র বেরিয়ে এসেছেন, বলুন কোথায় যাবেন, পৌঁছে দিয়ে আসি। লোকটা নিজের নাম বলল, কিন্তু আমার কাছে কি দরকার বুঝলাম না, এবং আমি কোথায় যেতে চাই তাও ঠিক জানি না। লোকটা নাকি আমাকে খুবই জরুরি দরকার, কে জানে ইন্টেলিজেন্সেরই লোক কিনা। যখন জানালাম আপাতত আমার কোনো গন্তব্য নেই, তখন সে বলল, তাহলে চলুন না কোনো একটা নিরিবিলি জায়গায় বসে কথাটা বলে নিই। গাড়িতে তুলে নিয়ে লোকটা উত্তর দিকে চলল, আর প্রতি পদে পদে আমার প্রশংসা করতে লাগলো। অর্থাৎ আমি যে হরলালের ব্যাপারে খোদ কর্তার সঙ্গে ওর ভাষায় পবিত্র সংগ্রামে, উল্লুক আর কি, এই পবিত্র সংগ্রামে নেমে পড়েছি, এটা একটা বিরাট ব্যাপার। তারপর দেখলাম লোকটা দক্ষিণেশ্বরে এসে হাজির, যেটা মন্দ লাগলো না, কারণ কলকাতার বাইরে বলেই একটু ভালো লাগলো। যদিও দোকানপাট, ভিড় এবং মা কালীর দর্শনের জন্য সবাই নানানভাবে ছুটেছে, যা দেখলেই মনে হয়
যেন কি এক পাপ করে সবাই ছুটছে, অনেকটা গায়ে ঘায়ের জ্বালার মতো। ও মা, জুড়িয়ে দাও মা, মায়ের আর খেয়ে দিয়ে কাজ নেই, বদমাইশি করবে তুমি আর সন্দেশ বাতাসা এনে দিয়ে যাবে, আর কালীমূর্তি তোমার ঘায়ের মলম হয়ে যাবে। এই ভাব নিয়ে তাড়াক হয়ে চলেছে। আমি জানি না লোকেদের কি লজ্জা করে না যখন তারা এইভাবে ছোটে আর ভাবে, যা তারা নিজেরাও কখনোই বিশ্বাস করে না, মাকে ডাকলে নির্ঘাত ফল পাবে। কারণ এইসবই হচ্ছে আসলে সব কিছু পাওয়ার একটা, কি বলবো, অবসেশন, সব রকম আকাঙ্ক্ষারই একটা অবসেশন। কিন্তু যেই লোকটা গাড়িতে এলাম সেই লোকটার মধ্যে মূর্তি দর্শনের কোনো ব্যস্ততাই দেখলাম না, কারণ আমাকে নিয়ে সে ব্যস্ত। কে এই লোকটা? আমাদের দপ্তর থেকে মালকড়ি হাতাবার তদবির করার জন্য এরকম করছে নাকি? তাহলে তো মাল মিছেই পেট্রোল পুড়িয়ে, কিন্তু তা তো নয়, ও তো অন্যরকম কথা বলছিল। তো মা কালীর থেকে আমাকেই খুশি করতে যেন মাকে বলে ব্যাকুল। লোকটা বলল, চলুন স্যার, গঙ্গার ধারে কোনো গাছতলায় বসা যাক, আপনার আপত্তি নেই তো? আমি বললাম, আপনার কি কথা কিছুই বুঝতে পারছি না, আপনাকে তো আমি চিনিই না। তা না চিনুন, বললেই চিনতে পারবেন, চলুন বসি গিয়ে। ঠিক হুকুম নয়, তবু যেন প্রায় ঠেলেই নিয়ে গেল আমাকে গঙ্গার ধারে, যেখানে শান্তি মোটেই নেই, কারণ কিছু ছুরি আর ছোড়া নিজেদের মধ্যে রেলা করছে। যদিও কেউ যে কারো পরিচিত নয় তা বোঝাই যাচ্ছে। মা কালীর থানে প্রথম শীতের রোদে সকলেই সকলের শরীর দেখে একটু গরম হতে এসেছে। কেউ কেউ আবার হনুমানের পিছনেও লেগেছে। পিছনে লাগা মানে খাওয়ানো, ওটাও পুণ্যেরই অংশ কিনা কে জানে। এবং যেইভাবে ছোলা বাদাম কিনে খাওয়াবার জন্য ডাকাডাকি করছে, মনে হচ্ছে মা কালীর পুজো দেওয়ার থেকে এটা আরও বেশি মজার। আর খাওয়াচ্ছেও তো ছোড়াছুড়ি, যাদের এখন দেখলেই বোঝা যাচ্ছে ওরা নিজেদের খাইয়ের চোখাচোখি হনুমানের চেয়ে বেশি। জানাশোনা জোড়ার ভিড়ও মন্দ নয়, পীড়িতার পুণ্যি সব একসঙ্গে। আহা মাগো, তোমার সন্তানেরা এমন জায়গা আর মিলবে না। আমি আমার সঙ্গে লোকটাকে জিজ্ঞেস করলাম, এখানে কোনো ইউরিনাল আছে নাকি? লোকটা নিশ্চয়ই মুশকিলে পড়ে গেল। যেহেতু ইউরিনাল কোথায় জানে না, তবু আমি দেখছি বলে ছোটাছুটি আরম্ভ করে দিল এবং খোঁজ পেয়ে আমাকে নিয়েও গেল। এতটা খাতির এই অবস্থা আমাকে কেন করছে বুঝতে পারছি না। ব্যাপারটা নিশ্চয়ই এই গাড়লের মতো লোকটা, এই লোকটাকে সেরকমই লাগছে, একটা ভুল করেছে। যাই হোক, গঙ্গার ধারে একটু ফাঁকায় এক জায়গায় বসে লোকটা আমাকে সিগারেট দিল, গঙ্গার সৌন্দর্য বর্ণনা করলো, আবার এও বলল গঙ্গার চড়া পড়ে যাচ্ছে, আজকাল ইলিশ আসছে না শালা ইত্যাদির পর লোকটা যা করলো তাতে ওকে যে কোনো শ্রেণীর খচ্চরে ফেলা যায় তা পর্যন্ত বুঝতে পারলাম না। লোকটা প্রস্তাব করলো ওর নাকি কি একটা পত্রিকা আছে, তাতে খোদ কর্তা এবং হরলাল ভট্টাচার্যের সমস্ত কেলেঙ্কারিটা আমি যদি দলিল দস্তাবেজ সহ ওকে ছাপতে দিই, তাহলে আমার ফটো ছাপিয়ে আমাকে রাতারাতি হিরো করে দেবে, একটা বিগ অ্যামাউন্টও দেবে। উদ্দেশ্য, এমন স্টান্ট দিয়ে বের করবে যে গরম তেলে ভাজার মতো হাজার হাজার কপি, ভবানীপুরের সেই তেলে ভাজার মতো বোধ হয়, তেলে ভাজার মতো হাজার হাজার কপি বিক্রি হয়ে যাবে, অর্থাৎ কিছু টাকা করে নেবে। যদিও সেটা আর উচ্চারণ করলাম না। আমি বললাম, আপনি একটা রামখচ্চর লোক। কি বললেন? বললাম, রামখচ্চর। আপনার হাজার হাজার কপি বিক্রির জন্য ওইসব আমি করিনি। এখন কেটে পড়ুন, তার আগে এখানে পায়খানা কোথায় আছে বলতে পারেন? লোকটার মুখটা দৈত্যের মতো ভয়ঙ্কর হয়ে উঠলেও হাসতে লাগলো এবং বোঝাবার চেষ্টা করলো। তবু বলল, তা দেখিয়ে দিচ্ছি স্যার। আবার স্যার? কিন্তু আমি জানি আপনি খুব আপরাইট অ্যান্ড ফরওয়ার্ড, আর আপনার মেজাজও ভালো নেই, কিন্তু একটু ভেবে দেখুন, এতে আপনার দিক থেকে আমার দিক থেকে হালুয়া। হালুয়া? হ্যাঁ, এখন কাটুন পায়খানাটা। তারপর হতাশ হয়েও, আশ্চর্য, লোকটা আমাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে যেতে চাইলো ওর গাড়িতে, এবং আমি যাব না শুনে পায়খানা কোথায় বলে দিয়ে চলে গেল। যাবার আগে আরেকবার আমাকে ভাবতে বলে গেল। কখন যে বেলা পড়ে এলো আমি টেরই পাইনি, এবং একটা পাখি যেটা আমার কানের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায় পাখা ছুঁয়ে চমকে দিয়ে গেল। এমন চমকানি আমার বুকটা পর্যন্ত ধকধকিয়ে উঠেছে। আর তাতেই সংবিত ফিরে পেয়ে দেখলাম নদীটা নীল, যেন হালকা করে নীল রং গুলে দেওয়া হয়েছে, কিন্তু ওপারের জলটা লাল দেখাচ্ছে। সূর্যটা খুব বড় আর লাল হয়ে ওপারের গাছের ডগায় যেন ঘুরছে, আমার মনে হচ্ছে এরকম। বাতাসটা এবার একটু বেশ জোরেই দিচ্ছে, আর বাতাসটা যেন সব কিছুই শুষছে, কেননা আমার গাটা যেন শুকিয়ে যাচ্ছে, এবং সব গাছের পাতাগুলোই তো প্রায় শুকিয়ে হলদে হয়ে গিয়েছে, কারণ বাতাস শুষছে, তাইতেই ওরা ঝরে ঝরে পড়ছে। মাটিতে তো ঝরছেই, উড়ছেই, আমার গায়েও দেখছি কতগুলো পাতা এসে পড়েছে। টেরিউলের ঠাসবুনেটের কালো রঙের উপরে এই পাতাগুলো যেন মাটিতে যেমন পড়ে তেমনি এসে পড়েছে, বেশ স্বাধীনভাবেই।
তাই আমি আশেপাশে গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম সব গাছের পাতাগুলোই বাতাসে কাঁপছে। ওপারে লালচে রোদে চিকচিক করছে, অথচ দেখছি তার মধ্যেই একটা একটা পাতা খসে পড়ছে, যে কারণে গাছগুলোকে যাকে বলে শীর্ণ দেখাচ্ছে। এরপরে একেবারেই ন্যাড়া হয়ে যাবে, এখন যেন যাকে বলে বিষণ্ণ, অথচ সেই ইতির মতোই একটা নিষ্পাপ ভাবের শীর্ণতা, যা নাকি আবার ঠিকই ফাঁপিয়ে ফুলিয়ে ভরে উঠবে। সূর্যটা একেবারেই ডুবে গেল, তবু জলে এখনও লালের আভা। অনেকটা আগুন থেকে তোলা জুড়িয়ে আসা ইস্পাতের মতো নদীটাকে দেখাচ্ছে, যার ওপর ঘেঁষে একটাই মাত্র নৌকা চলেছে কলকাতার দিকে, তাতে আবার পাল তোলা। ঠিক এ সময়ই নদীর ওপর ব্রিজে দমদম শব্দ শুনে তাকিয়ে দেখলাম একরাশ ধোঁয়া ছড়িয়ে ব্রিজের লোহার জালের ভেতর দিয়ে একটা জানালা ছাড়া দরজা গাড়ি, নিশ্চয়ই মালগাড়ি, অনেকটা যেন দাপিয়ে আর রেগে চলে এলো, যা দেখে আমারও গায়ের মধ্যে জ্বলে গেল। আমি না বলে পারলাম না, শুয়োর। আর তখনই যেন আমার খেয়াল হলো এখানে মন্দিরে ছুটে আসা মেয়ে পুরুষেরা সব আমার চারপাশে ভিড় করে ধর্মের সুখে বাদাম ভাজা চিবিয়ে চেঁচামেচি করছে। তখন কলকাতার কথা আমার মনে পড়ে গেল, আর মনে পড়তেই মদের তৃষ্ণা বোধ করলাম, যেন কলকাতা একটা শুঁড়িখানা। তাই উঠে পড়লাম গঙ্গার ধার থেকে। এতক্ষণ কি ভেবেছি কিছুই জানি না, তবে এটা ঠিক, আমি একটা কথা অনেকবার ভাববার চেষ্টা করলাম, নিতা নেই, ও মরে গিয়েছে। অথচ আশ্চর্য, নিজেকে কিছুতেই এই কথাটা বিশ্বাস করাতে পারলাম না। এও আবার সেই মামদোবাজির মতোই একটা ব্যাপার বলে মনে হচ্ছে। যাকে নিজের হাতেই মেরে ফেলেছি তার সম্পর্কে বিশ্বাস করতে পারছি না সে নেই, এবং আর কখনোই তাকে দেখতে পাবো না। ছুঁতে পাওয়া তো অনেক দূরের কথা। এটাকে একটা ভাবনা বলে মনে করতেই পারছি না, কারণ এই অর্থহীন কথা ভেবে কোনো লাভ নেই। তবু মায়েরই আমার ভিতরটা যেন একটা জেদ বশতই মানতে রাজি নয় যে নিতাকে সে যাই হোক আর কখনোই যেভাবেই হোক পাবো না। আসতে গিয়ে অনেক লোককে মন্দিরের দিকে যেতে দেখে আর কাসরের ঘণ্টা শুনে একবার গেলাম চত্বর পেরিয়ে। মন্দিরের কাছে যেতেই পোকার মতো মানুষের ভিড় দেখে গায়ের মধ্যে কীরকম একটা করে উঠল। তাড়াতাড়ি ফিরতে গিয়ে একটা দরজা দিয়ে হঠাৎ পুকুরটা চোখে পড়তে, ওখানেই ইউরিনাল, সেটার দিকে এগিয়ে গেলাম, কিন্তু একটা ছোড়ার ছুরি ছিটকে সরে গেল, যেন ছিঁড়ে নিয়ে গেল ভয় পেয়ে। দেখো মা কালীর দয়ায় দেখে আবার ফিরে চলে এলাম। চত্বর থেকে বেরিয়ে যেতে যেতে দরজার সামনে আলোয় একটা চেনা মুখ দেখলাম, যেন দেখবার জন্যই ভালো করে চোখ তুলতেই চিনতে পারলাম সেই তুম্বমুখ ডিভাইন খচ্চরটি। জালালে দেখছি। কোনো কথা না বলে বেরিয়ে গেলাম, কিন্তু লোকটি কাছে এসে বলল, কালী দর্শন করতে গেছিলেন? না, আমি আবার প্রায়ই একটু দর্শন করতে আসি। কোনো জবাব দিলাম না, দেবার দরকার নেই, জানি মিথ্যে কথা বলছে, আসলে আমার পিছনে পিছনে ঘুরছে। ঘুরুক, কিছু বলবার নেই। পাশে চলতে চলতে বলল, খুনের এখনও কোনো কিনারা করতে পারিনি। পোস্টমর্টেম রিপোর্টে গলা টিপে হত্যা। বাবা মাকে টেলিগ্রাম করা হয়েছে, আজই তারা ডেড বডি পেয়ে যাবে রাত্রে। আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, যদিও কিছুই লাভ হয়নি, ইত্যাদি। এবং তারপরে আপনি কি মনে করতে পারলেন কোথায় ছিলেন? না। আচ্ছা চলি। চলবে যে কোথায় তা জানি, তবে আমার চোখের সামনে আর না এলেই হয়। মাথার উকুন একটা বাস ধরে কলকাতায় চলে এলাম। বারে গেলাম, দু একজন বন্ধুবান্ধব পাওয়া গেল যারা নিতার মার্ডার নিয়ে নানান কথা বলল। ঝোঁকের মাথায় অনেকে সন্দেহ করে নাম পর্যন্ত বলতে লাগলো, কে মারতে পারে। কিন্তু আমার কথা কেউ বলল না। তারপর কোনো মেয়ের কাছে যাব কি না এটা ভাবতে ভাবতে অনেক আগেই বাড়ি এসে পড়লাম, এবং সেখানে মায়ের কাছে শুনলাম দপ্তরের খোদ কর্তা আমাকে ডিসমিস করবেনই, যদিও পানিশমেন্ট দেবেন না। এমন কিছু ফাইলপত্র নাকি পাওয়া গিয়েছে যার থেকে দেখা যাচ্ছে আমি অনেক অনাচার করেছি, পাপ যাকে বলে। বাগচি, চ্যাটার্জি, ঘোষ থাকতে আমাকে অপরাধে জড়ানো এমনকি কঠিন, বিদিশাও পারে। সুতরাং খেল খতম। যদিও এখন পিতৃদেব আমাকে এমন পন্থা বলে দিতে পারেন যাতে এখনও উপায় হতে পারে। মা বলল, গোয়ার তুমি না করে কর্তাদের কথা মতোই চলতে, এবং আমার রুবি দিও, যিনি রুবি দত্ত, নাকি ফোন করেছিলেন, সে দেখা করতে বলেছে। কিন্তু আমি এখন গর্তের বাইরে এসে পড়েছি। এখন আর আমার বুঝতে একটুও ভুল হচ্ছে না যেই মুহূর্তে নিতাকে মেরে ফেলেছি, না মরেনি সেটা একটা ইয়ার্কি, সেই মুহূর্ত থেকেই আমি আমার গর্তের বাইরে ছিটকে পড়েছি। ভেতরে ঢোকার পথ বন্ধ। আর জঘন্য স্বাধীনতার আশ্রয়টা বোধহয় এইরকমই, কোথাও ঠেস দিয়ে গুটিসুটি হয়ে থাকবার জায়গা নেই, অর্থাৎ যাকে বলে সুখ নেই। কিন্তু আমি জামা প্যান্ট খোলার আগেই কলিং বেলটা বাইরে থেকে বেজে উঠল, এবং কেউ যেন সিঁড়ি দিয়ে ওপরে ছুটে এলো। আমি দেখতে পেলাম না, কারণ আমার দরজাটা ভেজানো। আমি সবেমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে কোটটা খুলতে যাচ্ছিলাম, কিন্তু খুললাম না। ভাবলাম হয়তো তুম্বমুখই চলে এসেছে পরোয়ানা নিয়ে, অতএব কোট খুলেই বা কী হবে। কিন্তু ছুটে যাওয়া পায়ের শব্দ আমার দরজার সামনে এলো না।
চলে গেল বাড়ির কর্তার ঘরের দিকে। যদিও তাতে নিশ্চিত হবার কিছু নেই, হয়তো ভয়ঙ্কর সংবাদটা বিদিশা আগে ওর বাবাকেই দিতে চায়। ভয়ঙ্কর অর্থাৎ আমার জেলে যাওয়া, কি ঘেন্না, হারামজাদাটা খুনি। অথচ জেল টেল ব্যাপারটা কিছু মনেই হচ্ছে না আমার। তারপরেই আবার পায়ের শব্দ বেজে উঠল, এবার আমার ঘরের কাছেই, এবং দরজাটা খুলে গেল। বিদিশা বেচারি। বাড়ির আবহাওয়া দেখে ওর বাধা প্রেমিকটি বোধহয় আজ বিদায় নিতে হয়েছে। আমার দিকে তাকালো, ওর চোখে মুখে কেমন যেন একটা উত্তেজনার ছাপ। ও কিছু বলবার আগেই সিঁড়ির মুখে মায়ের গলা শুনতে পেলাম। আপনি এসেছেন, আমাদের কি ভাগ্যে, আসুন আসুন। বিদিশা আস্তে উচ্চারণ করল, রুবি দত্ত। আহ, সেই জাহাবাজ মেয়ে মানুষটি আবার, এবং আহা কি ভাগ্যে আমার মায়ের। পিতৃদেব নিশ্চয়ই তার ঘরে মনে মনে উলসে উঠেছেন। আর বিদিশার এত উত্তেজনা ছুটোছুটি, কেননা নটোরিয়াস হাবুল দত্তের স্ত্রী, খোদ কর্তার উপপত্নী। কেন রে উল্লুক, প্রেমিক বলতে পারিস না? স্বয়ং কলকাতাশ্বরী, পিছনের দরজার অনেক কুলকপাটি তার আঁচলে বাঁধা। কেন কিনা কলকাতার অনেক ক্ষমতাবান ব্যক্তিরাই যে তারা আঁচলে বাঁধা। কিন্তু বেশ্যা টেশ্যা বললো না আবার বাবা, সেই ইজ কালচার্ড আর জেম, সেই রুবি দত্ত এসেছেন। আমি কলকাতা গলানো সেই যাকে বলে কণ্ঠস্বর তাই শুনতে পেলাম। না না, এ আবার ভাগ্যি কি, একটু এলাম দুষ্টুটার, আয় আয় আমার কথা, দুষ্টুটার সঙ্গে দেখা করতে। কোথায়ও? তারপর একটু চুপচাপ, বোধহয় মাতৃদেবী চুপি চুপি কিছু বলছেন, অর্থাৎ বোঝাচ্ছেন। এবং কয়েক সেকেন্ড পরেই ঠাটেশ্বরী দেখা দিল দরজায়, একটু গম্ভীর, একটু মনোকষ্ট, তা তো হবেই, এমনই মুখের ভাব। যদিও প্রসাধনে, পোশাকে অন্যান্য দিনের চেয়েও যেন একটি বেশি ঝিলি খাচ্ছে। আমার চোখের দিকে তাকিয়ে অনুমতি না নিয়েই সে ঘরে ঢুকলো, দরজা বন্ধ করে আবার আমার দিকে ফিরে তাকালো। একে বলে দাঁড়ানো। কোথায় কোথায় যে বাঁক মেরেছে, কোথায় একটু বেশি পা সরেছে, রেলাওলি ছুরিরা এসে দেখে যাক। তারপর এক পা করে চোখের থেকে চোখ না নামিয়ে সম্মোহন আমার সামনে এসে দাঁড়ালো। নাকের পাশটা একটু কোচকালো, বোধহয় মদের গন্ধে। আহা, রুবি দত্ত মদের গন্ধ সইতে পারে না, কিন্তু আহ, শরীরখানি কি মৌজি কায়দায় দেখানো যায়। কেন এখনই ডুবে যায় না, খাঁটি উর্বশী। সামনে এসেও অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মুখ ফুটে কেবল বেরোলো, উফ, দেখালে বটে। আমার মুখটা যে তখন কেমন দেখাচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার মুখের চামড়া টামড়া যে নড়ছে না তা বুঝতে পারছি, এমনকি চোখের তারাও অনড়। মরে গেলাম নাকি? রুবি দত্তের মিঠে গন্ধ মুখ থেকে, গায়ের না মুখের জানি না, আবার বেরলো, কর্তা তো খোদ কর্তা তো অবাক যে তার অফিসে সত্যি এরকম ডিসওবিডিয়েন্ট অফিসার থাকতে পারে। আমাকে বলতে গিয়ে গলার স্বর পর্যন্ত ভেঙে গেল। উমা, কোথায় যাব? কিন্তু আমি বললাম, ওরকম ছেলেই নয়, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। অবশ্য আমি আন্দাজ করেছি নিতার ব্যাপারটাই কোনো রকম গোলমাল পাকিয়েছে। হঠাৎ করে ওরকম একটা সংবাদ। রুবি দত্তর চোখে জিজ্ঞাসা, অর্থাৎ ঠিক বলছি কিনা এমন একটা ভাব, এবং সেই সঙ্গে ঠিক বলেছে কিনা সেটাও আমার মুখ দেখে যাচাই করে নিতে চাইছে। কিন্তু আমি তো বুঝতে পারছি এই মুখ মরা। আবার কাঁচা মাংসের মতো রং করা ঠোঁট নড়ল, বলল, না হয় আমি ধরেই নিলাম তুমি নিজের হাতেই কাজটা করেছো। কেননা আমি জানি জেলাসি মানুষকে সামটাইমস হেল্পলেস করে ফেলে। তা সেজন্য তোমার ভাববার কিছু ছিল না। তুমি জানো দেয়ার আর সেভিয়ার্স। কিন্তু খোদ কর্তার সঙ্গে না না, এ কখনো ভাবাই যায় না। শুনলাম হরলালের এভিডেন্সের কাগজপত্র পর্যন্ত বাড়িতে এনে রেখেছ। ছি, এ কি ছেলে মানুষই। কিন্তু এ কি আমি সত্যিই মরে গিয়েছি নাকি? কেননা রুবি দত্তর শরীরের সব থেকে এগিয়ে আসা, একেবারে যাকে বলে সূচাগ্র বিন্দুটিই তো আমার শরীরে লাগছে। তবু একবার চামড়া কাঁপলো না? গলায় দড়ি দেওয়া উচিত। রুবি দত্ত তার হাতের ব্যাগের বন্ধ মুখ খুলল, একরাশ টাইপ করা কাগজ বেরোলো। উইথড্রল রিপোর্টটা আমি নিয়ে এসেছি, সই করে দাও। আচ্ছা, সে একটা গানের কলি বলি, কেন যেন এই মুহূর্তে আমার মনে পড়ল। আমি জানি না কে আবার বাজায় বাঁশি এ ভাঙা। অথচ আমি বলে উঠলাম, আচ্ছা রুবিদি, আজ আপনি সেই বিলেত থেকে নিয়ে এসেছিলেন 150 টাকা দামের, পাউন্ডের হিসাব জানি না, অডিকোলনটা মেখে আসেননি না? একটু অবাক হলেও কলকাতাশ্বরী হাসলো, বলল, ওটার গন্ধ বুঝি তোমার খুব ভালো লাগে? দারুণ। বেশ তো, তোমাকে আমি ওই স্টাফের একটা প্রেজেন্ট করব। এখন নাও, এটা তাড়াতাড়ি সই করে দাও। আপনার পেটে বোধহয় এবেলা মাল পড়েনি না? এতটা ফাজলামি করার অধিকার কখনো না পেলেও রুবি দত্ত এটাকে তাই মনে করলো। বলল, ফাজলামি করো না, সেসব হবে এখন, আগে সই করে দাও। না, আমি এদের কাউকেই কিছু বোঝাতে পারবো না।
এমনকি নিতার খুন থেকে রেহাই পাবার জন্যও নয়। অথচ রুবি দত্ত ধরেই নিয়েছে আমি তার হাত ধরে গর্তের মধ্যে ঢুকে যাব। তাই আমাকে এবার পরিষ্কার করেই বলতে হলো, চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। তৎক্ষণাৎ রুবি দত্তর চাবিওয়ালি চোখ দুটো স্পার্ক দিল, গলার স্বরেও যাকে বলে বিদ্যুৎ তরঙ্গ। বলল, তুমি সই করবে না তাহলে? আমি মিথ্যে কথা বলা ছেড়ে দিয়েছি। তার মানে? আহা, খোদ কর্তা যার কোলে মাথা লুটিয়ে পড়ে সে কীরকম অসহায় হয়ে পড়েছে। আবার বলে উঠল, আমার একটা অহংকার ছিল। কথা শেষ করতে পারল না, কারণ বিদ্যুৎ তরঙ্গ চোখ ও গলা থেকে হারিয়ে গেল এবং শকড, আহত হওয়া যাকে বলে সেই রকম অবস্থা হলো। এবং আমি দেখলাম কাঁচা মাংসের রং, ঠোঁট দুটি আমার চিবুকের কাছে। ওহো, প্রেমময়ী মৃণালভুজ আমার কাঁধে, খোদ কর্তার সুখ আমার বুকে। শুনলাম, প্লিজ এরকম ছেলেমানুষি করো না, আমার মান রাখো। মায়েরই বলছি রুবিদি, আমাকে এখনই বাথরুমে যেতে হবে। তার মানে? রুবি দত্ত এবার অনেকখানি সরে গেল এবং এবার তার সারা শরীরই বিদ্যুৎ তরঙ্গ। বলল, বড্ড বেড়ে উঠেছ না? হ্যাঁ, ধরে রাখতে পারছি না। বেশ, বাড়িতে যেসব কাগজপত্র রেখেছো সেগুলো দিয়ে দাও। সেসব আজ আবার নিয়ে বেরিয়েছিলাম, কোথায় রেখেছি কিছুই মনে করতে পারছি না। ততক্ষণে রুবি দত্ত যাকে বলে তীরের মতো দরজার কাছে সরে গিয়েছে এবং সেখান থেকেই কাঁচা খেয়ে ফেলার মতো গলা শোনা গেল তার, তবে প্রস্তুত থেকো। দড়াম করে দরজাটা বন্ধ হলো। পায়ের শব্দ সিঁড়ির দিকে চলে গেল, সেই সঙ্গে আরও পায়ের শব্দ, নিশ্চয়ই মায়ের পায়ের শব্দ, এবং মায়ের গলার একটা অস্পষ্ট আওয়াজ শোনা গেল। তারপর নিঝুম। রাস্তায় গাড়ি স্টার্টের শব্দ হলো। শুনতে শুনতে আমি আয়নার দিকে ফিরে তাকালাম এবং নিজের চোখের দিকে তাকিয়ে আমি যেন আমার মধ্যেই ডুবে গেলাম। আর একটি বড় নিঃশ্বাস বেরিয়ে এলো ভিতর থেকে, যাতে একটা নিবিড় প্রশান্তি বোধ করলাম। তারপর আঙুল নেড়ে নিজের ছায়াটাকেই ডাকলাম। অধ্যায় 6। 7 দিন পরেই চাকরিটা গেল। অর্থাৎ প্রথমে সাসপেনশন, উপযুক্ত কৈফিয়তের অভাবে, পরে খতম। যা নিয়ম মতো করতে হয়। পিতৃদেব জানিয়েছেন অনুগ্রহ করে তার গৃহ ত্যাগ করলে তিনি সুখী হবেন, কারণ একটা মাতাল এতদিন বলতে সাহস করেননি, ভাবতেন ওরকম একটু একটু হয়েই থাকে। হাতি পোষা সম্ভব নয় তা আমি জানি, সেই জন্য কলকাতার বাইরে কোথাও একটা পেট চালানো গোছের চাকরির সন্ধান করছি। তাছাড়া চিকিৎসারও দরকার, পেটটা বোধহয় পচে যাচ্ছে। এই অবস্থায় একদিন এক পুরনো বন্ধু এলো, রাজনীতি করে। সে তো পরিষ্কারই বলল, মদ খাওয়া ভালুক বাঞ্চুত, খেপেই আছে। আমার মধ্যে যে একটা সংগ্রামী মানুষ আছে তা নাকি ও চিরকালই জানত। মায়েরই এমনকি ওর পার্টির নেতারা পর্যন্ত জানে, যেই পার্টির সঙ্গে আমার 20 বছরের তাজা রক্তের এমন কি বাসি যোগাযোগ হয়েছিল, যাদের আদর্শ, নিয়ম, নীতি সব কিছুকেই খাঁটি হিন্দুর বেদের মতোই যাকে বলে অভ্রান্ত বলে জেনেছিলাম, বিশ্বাস করেছিলাম। সেই পার্টির নির্দেশেই ও এসেছে, সেই পার্টির নেতাদের নির্দেশেই ও এসেছে। ওদের পার্টির দরজা আমার জন্য খোলা। এখন সসম্মানে ঢুকে আমি লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। তাছাড়া আমার পরিচয়টাও তো দেখতে হবে। লোকে যখন শুনবে আমি কিভাবে চাকরি ছেড়েছি, একেবারে মারমার কাটকাট, জনসাধারণ আমাকে লুফে নেবে ফিল্ম স্টারদের মতন। নেতা হবার যোগ্যতা ও সাহস আমার আছে। সবাই গোপাল ঠাকুর চিনে বসে আছে, যেন আমি জানি না। আমার চাকরি চক্রের মতো পার্টিরও চক্র আছে, এবং চাকরির চক্রে যেমন ঘুষ খাওয়া অপরাধ নয়, তেমনি পার্টি চক্রের মধ্যে কোনো পাপই পাপ নয়, যদি পার্টির প্রয়োজন হয়। যেমন ভোটের চুরি, ঘরের বউকে বেশ্যা বানানো, বেশ্যাকে ঘরের বউ সাজানো, সবই কাজ। যদি কাজ হয়, কিংবা যাকে কুকুরের মতো ঘৃণা করি, হয়তো ও বেলায় ঠেঙিয়ে মারব, অথচ এই বেলা তার গালে চুমু খেয়ে কথা বলছি। পলিটিক্স যে। তারপর ধাক্কা মেরে একদিন গেটের বাইরে, তোমার পরিচয় মানুষ নয়, পার্টিম্যান। তখন যদি তোমার মনে হয় পার্টি নেতা ভুল করছে বা অন্যায় করেছে, বা ধরো তোমার প্রেমিকাকেই লুটছে, কিংবা একটা আন্দোলনই বানচাল হয়ে যেতে পারে, তবু খবরদার, একটি কথাও নয়, যন্ত্রের মতো এগিয়ে চলো, পোষা কুকুরের মতো লয়াল হও। কারণ কি না, যত পাপই করি আখেরে ভালোর জন্যই তো। স্বাধীনতাকে ভয় পায় না এমন পার্টি আমি কোথাও দেখিনি। আর আমি যে গর্তের বাইরে, এটা বন্ধুকে বোঝানো যাকে বলে একেবারেই দুঃসাধ্য, কারণ আমার চেনা জঘন্য স্বাধীনতা ওর কাছে হয়তো কোনো অর্থই বহন করবে না। অতএব কাটো। নড়ই যা হচ্ছেন তা দেশের লোকে দেখছেন। কিন্তু দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে যে কথাটি আমাকে ভাবিয়েছিল, তাও মাসখানেক তো হলো, আমি দেখেছি সেটা আমাকে ছাড়ছে না। এবং চিন্তার এই এক মামদোবাজি, এই এক জেদ, সত্যি বলতে কি এক এক সময় যেন আমাকে কি বলবো,
ক্লান্ত করে ফেলছে। মানে চিন্তাটা আমাকে ধরে ধরে মারছে আর বলছে এটা অসম্ভব যে নিতাকে আমি আর কখনো দেখতে পাবো না। বুকের কাছে নিয়ে মাইরি ভাবলেই গায়ে যেন কাটা দিয়ে উঠছে, কিন্তু এটা কিন্তু সত্যি। ওকে পেলে আমার কাউকেই বুকের কাছে টেনে নিতে ইচ্ছা করতো না। ওর মুখখানা যাকে বলে খুব কাছে নিয়ে আদর করতে পারবো না। আজ এখন মফস্বল থেকে ফিরছি একটা ফ্যাক্টরিতে সুপারভাইজারের ইন্টারভিউ দিয়ে। চাকরিটা হয়ে যেতেও পারে, তবে কে জানে ঘুষ টুস দিতে হবে কিনা, তাহলেই তো গেল। কিন্তু এই চিন্তা থেকেও নিতার চিন্তাই বেশি হচ্ছে আমার। সেই তুম্বমুখ ইনভেস্টিগেটর কয়েকদিন হলো ছেড়ে গিয়েছে আমাকে, তাতে যেন নিতার চিন্তাটা করবার বেশি সুযোগ পাচ্ছি। এখন তো সত্যি বলতে কি আমার দিব্যি গালার কিছু নেই। হাসি পেয়ে যাচ্ছে ওই ভেবে, নিতার কথা ভেবে আমি কখনো হয়তো কেঁদেই ফেলবো। এক এক সময় খালি এই কথাই মনে হতে থাকে, যা হয়তো কখনোই সম্ভব ছিল না। শিয়ালদা থেকে নেমে বাসে উঠলাম। আমি এখন আবার বাড়িতে থাকি না, অন্য এক জায়গায় একটা ঘর ভাড়া নিয়েছি চাঁদনি চকের কাছে। আচ্ছা, যদি এরকম হতো আমি আর নিতা এমনভাবে মিশে যেতে পারতাম যে কখনোই ছাড়াছাড়ি হবে না। মানে তার থেকে এই কথা বলছি না, ওই যে কি বলে সেক্স অ্যাটাচমেন্ট নাকি অ্যাডজাস্টমেন্ট কী সব বলে, যেন একেবারে যেখানেই থাকি অ্যাটাচমেন্টের টানে দুজনে পাগলের মতো ছুটে কাছে এলাম। লোকে দেখে বলল, ওফ শালা ভালোবাসা। কারণ তারা তো আসল ব্যাপারটা বুঝতে পারবে না। আমি সেরকম ছাড়াছাড়ি না হওয়ার কথা বলছি না। আমি বলছি, মাইরি বলতে সাহস পাচ্ছি না, আমি বলছি কি যদি এরকম হতো যে দুজনে কখনো কারোর কাছে মিথ্যে বলবো না। না না না, সবাই যেমন বলে আমি ঠিক সেরকম বলতে চাইছি না বোধহয়। মাথাটা ঘুরছে, আমি আজকাল সব কথা ভালো করে যেন ভাবতেই পারছি না। আমি বলছি দুজনে দুজনের কাছে মিথ্যে বলবো না, মানে কি যার অর্থ হলো কোনো সুখ কোনো দুঃখ, অর্থাৎ হ্যাঁ যদি যাকে বলে কামনা বাসনা ইত্যাদিও যা মনের ভিতর জাগে আবার ডুবে যায়, যা কখনোই বাইরে প্রকাশ পায় না, কারো সাধ্য নেই ভেতরটা দেখতে পায়। আর সেখানটাই যদি দুজন দুজনের কাছে খুলে দিতে পারতাম, আর ওফ ভীষণ খারাপ খারাপ ব্যাপার দুজনের মধ্যেই দেখতে পেতাম। তবু না, পিছু হটা নয়, কারণ মিথ্যেটা তো ওকে বা আমাকে একলা কষ্ট দিচ্ছিল না, দিচ্ছিল দুজনকে। তাই ভয় পাবার কি আছে? তবু যাকে বলে সত্য, বউ নয়, বেশ্যা নয়, প্রেমিকা নয়, কি বলে আমি তা জানি না। কারণ এই 3 প্রকারের দ্বারা আমি যে কথা বলছি তা সম্ভব নয়, উপায় নেই তাদের। তারা সকলেই যাকে বলে খুব অসহায়। অতএব ওসব নয়। যদি ভয় ডরহীন, লজ্জাহীন, ঘৃণাহীন, দুজনের মাঝেই মাত্র যে লজ্জা, ঘৃণা, ভয় সবই আছে, সত্যি দুজন দুজনের কাছে প্রকাশ করতে পারতাম, অর্থাৎ ওই যে স্বাধীনতা যার ভয়ে মরি, সেই স্বাধীনতা স্বাদের জন্যই দুজন দুজনের কাছে ছুটে আসতে পারতাম, অর্থাৎ সত্যের জন্যই একমাত্র পাগল হয়ে উঠতাম আমরা। হ্যাঁ, যে সত্য যদি বলো দুইজনের জিভে লালার স্বাদ গ্রহণও আছে কিনা, তবে নিশ্চয়ই আছে, সে তো থাকবেই। কারণ যখন জীবত্ব আছে, তা নয় আমি কি বলছি, বোধহয় পাগলামির কথাই বলছি। সেক্স অ্যাটাচমেন্ট যেমন পাগলামি, তেমনি সত্যের কোনো অ্যাটাচমেন্ট যদি থাকতো তাহলে, আচ্ছা তার চেয়ে আমি যদি ঘটনা দিয়ে বোঝাই। কিন্তু এ কি, আমি যে সিঁড়ি বেয়ে উঠে এলাম, এটা কোথাকার, কোন বাড়ির সিঁড়ি? কি আশ্চর্য, আমি দেখছি আমি নিতার অ্যাপার্টমেন্টে সিঁড়ি দিয়ে উঠে এসেছি। সামনেই নিতার ঘর, বন্ধ রয়েছে। এর মানে কি, মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বুঝতে পারছিলাম না। ওই যে বললাম আমার ভেতরে সেই চিন্তার জেদ। কারণ আমার ভেতরের তো ধারণা নিজের গলাতেই নাকি আমি কনুই বসিয়েছি। কি যে বলো। অতএব ভেতরটাই ঠেলতে ঠেলতে এখানে নিয়ে এসেছে। পিছনে সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে ফিরে তাকালাম। না, চিত্রা নয়, সেই তুম্বমুখ ইনভেস্টিগেটর। সিঁড়িতে একটা খুব বড় ছায়া ফেলে থপথপিয়ে উঠে আসছে। কে জানে কোত্থেকে এলো, পেছনে পেছনেই ঘুরছিল বোধহয়। এসে আমার সামনে দাঁড়ালো, আর সেই খোকনের মতো নিরীহ চোখে আমার দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। না, ঠিক নিরীহ বলা যাবে না বোধহয়, অনেকটা খোকনের চোখে কৌতূহল মেটাবার যেমন ঝিলিক ফুটে ওঠে সেই রকম। তারপর পকেটে হাত দিয়ে একটা চাবি বের করে সেই মোটা খসকা খসকা গলায় বলল, ঘরটা খুলে দেব? আমি বললাম, দিন। লোকটা ঘর খুলে যেন আমাকে আপ্যায়ন করছে এমনিভাবে ঘরে ঢুকে তাড়াতাড়ি আলো জ্বেলে দিল, কারণ অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর নিজেই নিতার শোবার ঘরে ঢুকে এক জায়গায় দাঁড়িয়ে আমার দিকে তাকালো, যেন আমাকে অভ্যর্থনা করছে। আমি লোকটার দিকে থেকে চোখ ফিরিয়ে নিতার শোবার ঘরে ঢুকলাম। ঢুকে খাটের কাছে গেলাম, সেখান থেকে আয়নার দিকে তাকালাম। মুখ ফিরিয়ে ঘরের চারদিকে একবার দেখলাম। লোকটার সঙ্গে আবার আমার চোখাচোখি হলো। এখন যেন লোকটা ভূত দেখছে। কেন? আমি কি ভূত হয়ে গিয়েছি, নাকি আমার ছায়া পড়ছে না? এই তো বেশ বড় ছায়া পড়ছে। কিন্তু আমার যেন মনে হলো আমি পাশের ঘরে না গিয়ে পারবো না, যে ঘরের দরজাটা বন্ধ রয়েছে। কেননা নিতা কি ওখানে আছে, এই কথা আমার মনে হলো, অথচ আমি তো জানি। তবু ওই যে কি একটা জেদ, নিতা আছে। তাই আমি পাশের ঘরের দরজার দিকে গেলাম, আর তুম্বমুখ নিজে থেকে এগিয়ে এসে বলল, ভেজানো দরজাটা খুলে দিল।
যেন কোনো মাননীয় ভিজিটরকে বিশেষ কিছু দেখাচ্ছে। আমি ঘরটার মধ্যে ঢুকলাম, আর সত্যি বলতে কি আমি নিতারই গন্ধ পেলাম যেন। এবং নিতা কি জামা কাপড় বদলাচ্ছে, কিন্তু না, ঘরটা কীরকম ভীষণ অন্ধকার। আমি বেরিয়ে এলাম, এসেই বাথরুমের দরজাটার দিকে আমার চোখ পড়ল। আমি খুলতে যাচ্ছিলাম, কিন্তু না, থাক, বরং কাঠের পার্টিশনের ওপারে যাই, এবং তাই গেলাম। আর রেফ্রিজারেটর চুপচাপ রয়েছে দেখলাম। সে একটা গিটগিটে চাপা শব্দ আর নেই, যেন মরে রয়েছে। তবু হাতলটা ধরে আমি খুলে ফেললাম, কিছু নেই, শুধু কয়েক বোতল জল। সেদিনের জল নাকি পরে আবার কেউ বোতলে জল পুরে রেখে দিয়েছে কে জানে। রেফ্রিজারেটর বন্ধ করে ফিরতেই দেখলাম তুম্বমুখটা আমার পেছনেই। কিন্তু আমি বেসিনটার উপরে ঝুঁকে পড়লাম। যদিও আমার সেই জলে ডুবিয়ে দিয়ে যাওয়া প্লেটগুলো এখন আর নেই। সেই নিতা শেষ খেয়েছিল, রাত্রে খেতে যাবার কথা ছিল, কে নিয়েছে কে জানে। তবু কেন যেন কলের মুখটা খুলে দিলাম, জানি না, কলকল করে জল পড়তে লাগলো। আমি ঘরের দিকে ফিরে তাকালাম। আমার চোখের সামনে একটা জলপ্রপাত ভেসে আসতে লাগলো। বোধহয় উশ্রী প্রপাতই হবে। সেই গাছের পাতা ছুঁয়ে ছুঁয়ে কলকল করে নামছে, আর রোদের ঝিলিকে যেন। মোটিভটা কি এই মার্ডারের? এই শেষ না হওয়া কথাটা খসকা খসকা চাপা গলায় জিজ্ঞাসার মতো আমি শুনতে পেলাম। মোটিভ, মার্ডার, কিন্তু মোটিভ আমি কি বলবো, কিসের মোটিভ? আর মার্ডারের কিছুই কি আমি জানি? আমি আবার নিতার খাটের দিকে গেলাম, কিন্তু এই শীতের সন্ধ্যারাত্রির ধোয়া যেমন বিশ্রী দম আটকে ধরে, আমার সেই রকম লাগলো। আমি লোকটার দিকে আবার দেখলাম, তাকিয়ে আছে। থাকুক। আমি পেছনে ফিরে নিতার শেষ যেখানে উপুড় হয়েছিল সেখানে গেলাম। সেখানটা ছুঁতে ইচ্ছা করছিল, জানি এখন আর কিছুই নেই। তবু মানুষের একটা কী রকম আছে, সে না থাকা জিনিসকেও পেতে চায়। নিতা তো ওখানেই, যদিও চাদরটা টান টান করা, আর এখন ভীষণ সাদা, কোনো দাগ নেই, যেন শূন্যতার মতো হাহা করছে। সেরকমই ছিল। পেছনে শব্দ পেয়ে দেখলাম লোকটা আমার গা ঘেঁষে দাঁড়িয়েছে, কি যেন বলল, কিন্তু আমার কানে গেল না। সেদিন নিতা কীরকম নেচেছিল তখন বোঝাই যায়নি। পরে ওরকম রাগ করতে পারে। আমি হাতটা নামিয়ে খাটের কাছে নিচু হলাম। আবার আমার কানে উশ্রী প্রপাতের শব্দটা বাজলো। রোদ ঝলকান নীল আলোর ঢল আমি যেন দেখতে পাচ্ছি। আর তখনই নিতার সেই একটা গান, যেটা ওর খুব প্রিয় ছিল, বাংলা করলে যার মানে হয় ক্যাকটাসের বুকে ইতিমধ্যেই রোদ পড়েছে। আমার মনে পড়ল, যেন শুনতে পেলাম ও গুনগুন করছে।